সজনে ডাঁটা আর পালং শাক দিয়ে এমন স্বাদের রান্না আগে কখনো খেয়েছেন? গন্ধেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, কথা দিলাম। এই রেসিপিটা কিন্তু একদম স্পেশাল। সজনে ডাঁটার সাথে পালং শাক আর একটু সিক্রেট টাচে স্বাদ হয়ে যাবে এক কথাই অসাধারণ। কিন্তু আসল ম্যাজিকটা একদম শেষে, তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর মাছ মাংস ফেলে এটা দিয়েই বারবার খেয়ে নেবে, 100% কথা দিছি। কারণ পালং শাক দিয়ে সজনে ডাঁটা যে এতটা মজার হতে পারে, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। শেষ পর্যন্ত না দেখলে সিক্রেটটাই মিস করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই মন থেকে দোয়া এবং শুভকামনা। আর ভিডিও দেখার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো একদম ছোট ছোট করে আমি কেটে নিছি। কেটে নিলে উপরের আঁশটা ছাড়িয়ে নিতে অনেকটাই সুবিধা হয়, তাই উপরে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি নিয়ে নিব 1 মুঠো পালং শাক। পালং শাকগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন জাস্ট ছোট ছোট করে কেটে নিব। পালং শাক দিয়ে যদি সজনে ডাঁটা খেয়ে না থাকেন, আজই ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি, ছোট থেকে বড় সকলেই খুবই তৃপ্তি করে খেয়ে নেবে। আর রুটি, পরোটা বা গরম ভাতের সাথে বেশ জমে যাবে। একদম স্পেশাল একটি রেসিপি। তো শাকগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। শাকগুলো আমি ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ। শাকের ভিতরে বালুটা থাকলে সে বালুটা ঝরে যাবে। এখন আমি শাকগুলো ভিজিয়ে রেখে কেটে নেব 2টি বেগুন। বেগুনগুলো একদম ছোট করেই কেটে নিচ্ছি। সজনে ডাঁটা তো আপনারা অনেকেই অনেক রকম করেই খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি, মাছ মাংস আর প্রয়োজনই হবে না। তা এখন বেগুনগুলো ছোট ছোট করে আমি কেটে নিছি। আর বেগুন 12 মাস খেলেও কখনোই অ্যালার্জি হবে না এই ছোট্ট টিপসটা ফলো করলে। তা বেগুনগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে হালকা উষ্ণ গরম পানি নিয়েছি, বাট পানিতে বেগুনগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। তা বেগুনগুলো উষ্ণ গরম পানিতে দিয়ে এখন দিয়ে দিছি 1 চামচ লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে এখন ভিজিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিট। তো ভিতরে যে লাল কষটা চলে যাবে, তাহলে বেগুন খেলে কখনোই অ্যালার্জি হবে না। আর যাদের অ্যালার্জির পরিমাণটা অনেকটাই বেশি, তারা স্কিপ করতে পারেন বেগুন। তা বেগুন ভিজিয়ে রেখে এখন আমি কেটে নিয়েছি একটি আলুটাও মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। চলে যাব আমি কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম করে নিব। এখন আমি অ্যাড করে দিছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ লবণ হলুদ দিয়ে দিছি সজনে ডাঁটা এবং আলু সজনে ডাঁটা দিয়ে এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। সজনে ডাঁটা আলু ভেজে যদি এই পালং শাক দিয়ে রান্না করেন, খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে। তাই ডাঁটা আর আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে অ্যাড করে দিচ্ছি বেগুনগুলো আগে দিলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তার জন্য আলু এবং সজনে ডাঁটা হালকা করে ভেজে নিয়ে তারপরে অ্যাড করে দিচ্ছি বেগুন। এখন বেগুন, সজনে ডাঁটা, আলু আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তা বেগুন, সজনে ডাঁটা, আলু ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে একটা প্লেটে এক এক করে সবটুকু তুলে নিচ্ছি। আর এই রান্নাটার স্বাদ বদলে দিবে শেষের 2টা জিনিস মেশালে। তা এই 2টা জিনিস কি, শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনিও জেনে যাবেন আর রান্না করে পরিবারের সবাইকে চমকে দিবেন। তা এখন বাকি প্যানে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন অ্যাড করে দিচ্ছি আমি চিংড়ি মাছগুলো দিয়ে এখন একদম কড়া করে ভেজে নিব। তো চুলা লো হিটে দিয়ে এখন চলে যাচ্ছি স্পেশাল একটি মশলা বানানোর জন্য। এর ফাঁকে চিংড়ি মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে যাবে। তো মশলা বানানোর জন্য প্রথমে লাগবে আমার পেঁয়াজ। এখানে বড় সাইজের পেঁয়াজ নিছি, তার জন্য একটি পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি বাটনাতে
তুলে নিচ্ছি। আর নিয়েছি পরিমাণ মতো আদা, আদাটাও একদম কুচি করে কেটে নিচ্ছি। আদা বাটনাতে তুলে নিচ্ছি। এখন এখানে বড় সাইজের একটি রসুন নিয়েছি, রসুনটাও ছোট ছোট করে কেটে নেব। আপনারা যে কোনো রান্না করার সময় সাথে সাথে যদি মশলা পেস্ট করে রান্না করেন, এই রান্নার স্বাদ বদলে দিবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো রসুনগুলো কাটা হয়ে গেছে, বাটনাতে তুলে নিচ্ছি। এখন কেটে নিব পরিমাণ মতো কাঁচামরিচ। জালের পরিমাণটা আপনারা যে যেরকম খাবেন ঠিক সেরকমই দিয়ে দেবেন। এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই বেশি দিচ্ছি, কারণ আমার ছেলেরা জালটা খুবই পছন্দ করে। তাই কাঁচামরিচ তুলে বাটনাতে তুলে নিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাও একদম কুচি করে কেটে বাটনাতে তুলে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা পেস্ট করে নিব। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি বাটনাতে করতে অভ্যস্ত, তাই আমি সবসময় বাটনাতেই করে থাকি। আমার কাছে অনেকটাই সুবিধা মনে হয়। তা বাটনাতে একটু সময় ধরেই মশলাটা পেস্ট করে নিচ্ছি। একদম মিহি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এই মশলাটার সাথে সাথে বানিয়ে যদি যে কোনো সবজি অথবা মাছ মাংস রান্না করেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখানে শাকে আমি পরে আর ধনিয়া পাতা দিব না, তার জন্য আমি ধনিয়া পাতাটা পেটিয়ে দিয়েছি। এখন মশলার পেস্টটা একটা বাটিতে এক এক করে সবটুকুই তুলে নিচ্ছি। আর কতটা মিহি হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন চলে আসছি কিচেনে। এখানে চুলা লোহিটে দিয়ে চিংড়ি মাছ ভাজার জন্য রেখে দিয়েছি। তার চিংড়ি মাছগুলো একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভেজে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি এই চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিছি মশলার পেস্ট, দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ তেলের ভিতরে ভেজে নিলে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এখন অ্যাড করে দিছি এক এক করে সবগুলো উপকরণ। ভাজা জিরার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1 চামচ, স্বাদ মতো লবণ। এই শাক রান্না করতে বেশি মশলার প্রয়োজন হয় না, সামান্য কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ রেসিপি তৈরি হয়ে যাবে, যা একবার খেলেই বারবার রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। এতটাই টেস্টি আর এতটাই মজা। এখন সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন বাটনাটা ধুয়ে কিছুটা পানি অ্যাড করে দিছি, দিয়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ, যাতে পুরোপুরি মশলাটা কষানো হয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে আসছি, আর দেখেই বুঝতে পারছেন মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস দিব, সেটা দিলে এর স্বাদ একদম অন্য লেভেলে নিয়ে যাবে। সেটা হলো চিংড়ি মাছ ব্লেন্ডার করে দিয়েছি। এখানে কিছুটা চিংড়ি মাছ আমি আস্ত ভেজে দিয়েছি, আর কিছুটা চিংড়ি মাছ ব্লেন্ডার করে দিয়েছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে শাকের টেস্টটাই আলাদা হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, কথা দিলাম। তা চিংড়ি মাছ ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়েছি, দিয়ে এখন কষিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর ফিরে আসছি। আর দেখেই বুঝতে পারছেন মশলাটা পুরোপুরি চিংড়ি মাছের সাথে কষানো হয়ে গেছে, আর এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। যখন বানিয়েছি পুরো বাসা গ্রানে মোমো করছে, আর খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনি একবার করে না খেলে বুঝতেই পারবেন না। এখন অ্যাড করে দিয়েছি সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে কষিয়ে নেব। এই সিজনে এই সজনে ডাঁটার রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তাই কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন অ্যাড করে দিছি পরিমাণ মতো গরম পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পানিতেই পুরোপুরি আলু, সজনে ডাঁটা, বেগুন সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ওয়েট করছি কিছুক্ষণ পর ফিরে আসছি। এখানে আলু, বেগুন, সজনে ডাঁটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিব আমি শাকগুলো শেষে দেওয়ার কারণ হচ্ছে শাকগুলো সবুজ থাকবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। শাক সিদ্ধ হতে একদমই সময় লাগে না। তা শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করছি কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন শাকগুলো সজনে ডাঁটার সাথে মিক্স করে নেড়ে ছেড়ে দিব। বন্ধুরা, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো শাকগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব টমেটো। তার জন্য 2টি টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নিছি। আর টমেটোর বিচি কখনোই আমি
খাই না, কারণ টমেটোর বিচি যত খাবেন শরীরের ব্যথা ততই বেড়ে যাবে। তার জন্য টমেটোর বিচিগুলো আমি সবসময় ফেলে দিয়েই টমেটোগুলো খেয়ে থাকি। তো টমেটোর বিচিগুলো ফেলে দেওয়ার জন্য প্রথমে একটা বাটি নিয়েছি, বাটিতে টমেটোগুলো নিয়েছি, হাত দিয়ে ভালো করে কষলিয়ে টমেটোগুলো ধুয়ে তুলে নিব, যাতে বিচিগুলো না থাকে। দেখতেই পাচ্ছেন টমেটোতে কোনো বিচি নেই। এখন টমেটোগুলো অ্যাড করে দিছি শাকের সাথে, দিয়ে শাকের সাথে ভালো করে মিক্স করে দেব টমেটোগুলো। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ পর ফিরে আসছি। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন শাক রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সজনে ডাঁটা দিয়ে। আর কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেও আপনারা বুঝতে পারছেন। সজনে ডাঁটা দিয়ে যে শাক রান্না এত মজার হতে পারে, ভিডিওটি না দেখলে আপনি জানতেই পারবেন না। আর শেষে এই দুইটা জিনিস অবশ্যই দিবেন, তাহলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখন অ্যাড করে দিয়েছি 1 চামচ ঘি, তারপরে অ্যাড করে দিয়েছি ধনিয়া এবং জিরা একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। তো অ্যাড করে দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে দিছি, যাতে ঘিটাও গলে যায়। ঘি ফ্রিজে রাখার কারণে জমাট বেঁধে গেছে, আর ঘি আমি সবসময় ফ্রিজে রাখি। আর সব ধরনের সবজিতে আপনি ঘি দিতে পারেন, যেহেতু বাচ্চারা খেয়ে থাকে, বাচ্চাদের ব্রেনটার জন্য ঘিটা অনেক অনেক উপকারী। তা আমি ঘি জিরার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর চিংড়ি মাছ ব্লেন্ডার করে দেওয়ার কারণে ঝোলটার ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। পরোটা এবং রুটি, গরম ভাত বেশ জমে যাবে। একবার খেলে বারবারই রিকোয়েস্ট করবে, তাই এই সিজনে বানিয়ে দেখতে পারেন। তো এক এক করে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, শাকের কালারটা কিন্তু একদম সবুজই রয়ে গেছে। রান্না শেষে শাকটা দিবেন, তাহলে কালারটা সবুজ থাকবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি মেনে রান্না করতে পারি, রান্না হবে এক কথাই অতুলনীয়। সাধারণ সবজি দিয়ে অসাধারণ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।